2093 সালের কথা বলছি। বাবাজি সেটা বড় কথা নয়। মানে ছ্যাবলামিটা কোন পর্যায়ে পৌঁছালে মানুষ 2093 সালে যেতে পারে। নিজেকে তো বিশাল শিক্ষিত দাবি করে, মানে এর মতো শিক্ষিত আর পৃথিবীতে কোনো মানুষ নেই। এমন একটা ভাব করে যেন সে সব কিছুই জানে, আর পশ্চিমবঙ্গের ভালো সে একাই চায়, আর পৃথিবীর কেউ চায় না। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তাহলে তিনি ইনাকে নিয়েও একটা কবিতা লিখতেন, আমার মনে হয় আর কি। চলো দিদিকে নিয়ে একটু 2093 সাল থেকে ঘুরে আসি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাড় আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। 2093 সালের কথা বলছি। আমি জঙ্গলমহলে গিয়ে দেখেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2093 সালে জঙ্গলমহলে স্কুটি চালাচ্ছে, মানে এক আলাদা লেভেলের ব্যাপার। মুখ্যমন্ত্রী কখন আবার দাবি না করে বসে যে 1800 খ্রিস্টাব্দে আমি প্রথম চাঁদে পা রেখেছিলাম। এই যে ইসরো এতদিন পরে চন্দ্রযান 3 লঞ্চ করলো, সে গিয়ে সাউথ পোলে কি খুঁজেছে? মুখ্যমন্ত্রী বহুদিন আগেই ওখানে বরফের একটা চাই খুঁজে পেয়েছিলেন। সেখানটায় গিয়ে তিনি দেখেছিলেন বরফ আছে, এবং তিনি পৃথিবীতে সেই বরফ এনেছিলেন, যেটা সারদা কোম্পানির মালিক তিনি নিজে কিনেছিলেন কোটি কোটি টাকা দিয়ে। তোমরা কি ভাবছো দিদি কি কোনো সাধারণ মানবী? মহামানবী। কি বলছো? 2093 সালে দিদি যখন চাঁদে গেছিল না, তখন কিন্তু দিদি উপর থেকে তাকে রাকেশ রোশন জিজ্ঞাসা করেছিল উপর সে পৃথিবী कैसा लगता है। তখন দিদি উত্তর দিয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা বাংলাদেশি সব হামারা। সেই জন্যই তো এসআইআর নিয়ে দিদির এত কুচকুচানি উঠে পড়ে লেগেছে। আমি জঙ্গলমহলে গিয়ে দেখেছিলাম বেলপাহাড়ি, আপনাদের এখান থেকে তো বেশি দূর নয়। এত ঢ্যামনা মেয়ে ছেলে তুমি আর পুরো পশ্চিমবঙ্গ খুঁজে এলেও পাবে না। ঢপ মারার একটা আলাদা জায়গা, আলাদা লিমিট মুখ্যমন্ত্রী ক্রস করে গেছে। মানে পৃথিবীতে যদি ঢপের চপ ভাজায় কেউ এক্সপার্ট হয়ে থাকে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর জঙ্গলমহলের কথা মনে পড়তে তোমার মাহাতো বাবুর কথা মনে পড়েনি? যার টাকা ঝেড়ে দিয়ে যাকে খুন করেছিলে তুমি, মনে পড়েনি? ছত্রধর মাহাতো গো, যার বাইকে করে ঘুরে ঘুরে বেড়াতে, এবং সেই লোকটাকেই লাস্টে তুমি গুলি করিয়ে মারলে। মানে তুমি কোন লেভেলের নেমোখারাম, তুমি নিজে সেটা একবার মুখ ফুটে বলো না। যেই ছত্রধর মাহাতো তোমায় এত হেল্প করলো, তোমায় বাঁচিয়ে রাখলো, সেই ছত্রধর মাহাতোকে শেষে তার সাথে বেইমানি করতে বাধ্য হলে, মানে তুমি কোন লেভেলের বেইমান? এবার তুমি নিজে একবার ভেবে দেখো তো। शाबाश बेटा, बहुत बढ़िया। 2093 সালের কথা বলছি। আচ্ছা 2093 সালের কথা বলছো? হ্যাঁ আমরা বুঝতে পারছি তুমি যে পশ্চিমবঙ্গের মানুষকে কোন শিক্ষায় শিক্ষিত করবে, আর তোমার যে এই যে শিক্ষা ব্যবস্থায় ছেলেমেয়েরা কীভাবে নাসা থেকে ভাষায় যাবে, সেটা আমরা এবারে বুঝতে পারছি। তুমি যে কত বড় মাপের শিক্ষিত নেত্রী, সেটা এবার আমরা বুঝেছি। এই জন্যই ভাবি তৃণমূলের সব মদ মাতাল গাঁজাড়ি একসাথে কি করছে। আরে যখন তাদের নিজেদের নেত্রী, তাদের যে আইকন, সে যখন একটা গাঁজা করবে রয়, তাহলে আর বাকিদের দোষ দিয়ে কী লাভ হবে? পশ্চিমবঙ্গে তিনি জঙ্গলমহলে গেছেন 2093 সালে। আমরা আর বোধহয় দেখতে পাবো না এগুলো, আমাদের জীবন শেষ হয়ে এসছে। আর কটা দিন যদি পশ্চিমবঙ্গে ইনি থাকেন, তাহলে তিনি চাঁদে যে থাকা যদি এলিয়েন থেকে থাকে, তাদেরও ভাতা দিয়ে তাদেরকে ভাতাশ্রী পুরস্কারে পুরস্কৃত করবেন মাননীয়া। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে, গিয়ে দেখেছিলাম আদিবাসী ভাই বোনেরা কালো কালো কি যেন রান্না করছে। আদিবাসী ভাই বোনেরা কালো কালো কিছু রান্না করছে। তুমি যে পশ্চিমবঙ্গের অবস্থাটা করছো না, 2093 সালে গিয়ে ওই যে ছাগলের পোঁত থেকে যে নেড়ি বেরোয় না, ওগুলোই রান্না করে পশ্চিমবঙ্গের মানুষকে খেতে হবে। শুধু আদিবাসী ভাই বোনেরা কালো কালো রান্না করবে না, পশ্চিমবঙ্গে বাঙালি, হিন্দু, মুসলিম যা যা আছে সবাই কিন্তু ওই নেড়ি দিয়ে খাবে। নেড়ি ভাজা আর ভাত, ওটা একটা আলাদা লেভেলের টেস্ট হবে। মদন মিত্র আবার ওটাকে দিয়েই চাকনা হিসাবে ব্যবহার করবে। সেই নেড়ি ভাজা আর মদ আলাদা লেভেলের চাটন হবে। পার্থ চ্যাটার্জি ওই নেড়ি ভাজাই লুকিয়ে রাখবে তার বান্ধবীর খাটের তলায়। অভিষেক ব্যানার্জি ওই নেড়ি চুরি করে বিক্রি করবে। দেখো তুমি কি হয়। আবার ওই নেড়িকেই পশ্চিমবঙ্গ থেকে অনুব্রত মণ্ডল নদীপথে পার করে দেবে বাংলাদেশে। এই এক আলাদা জগতে আমরা চলে যাব। মুখ্যমন্ত্রী আমাদেরকে খুব শীঘ্রই ওখানে নিয়ে যেতে চলেছেন। 2093 সাল। লক্ষ্মীর ভান্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডারটা কেন করেছিলে আমি কি বলবো? হ্যাঁ তাহলে বলি। আমি বলছি কি, তৃণমূলের এই যে চুরি চিটিংবাজি দোগলাবাজি, এগুলো মোটামুটি পশ্চিমবঙ্গের সব মানুষের সামনে চলে এসেছিলো। বাঁচার আর কোনো উপায় ছিল না। তৃণমূলের অ্যাকাউন্টে টাকা ছিল না, তৃণমূলের পার্টি ফান্ডে কম টাকা ছিল, যেগুলো তাদের দলের লোকেদেরকে মদ মাংস দিতেই শেষ হয়ে যাচ্ছিল। তখন মুখ্যমন্ত্রীর মাথায় একটা আইডিয়া এলো যে কী করে পশ্চিমবঙ্গের নারীদেরকে হাত করা যায়। তাই সরকারি একটা স্কিম লঞ্চ করা হলো ভোটের ঠিক কদিন আগে। সেখানটায় পশ্চিমবঙ্গের নারীদেরকে 1,500 টাকা করে পুরস্কার দেওয়া হলো। মানে সেই 1,500 টাকা নিয়ে তারা কত বড় বিলিয়নার হয়ে গেছে সেটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। বা সেই 1,500 টাকা নিয়ে পশ্চিমবঙ্গের নারীরা কীভাবে বেঁচে আছে সেটা আর মুখ্যমন্ত্রী জানতে চায়নি। এমন দয়ালু মুখ্যমন্ত্রী কখন কুকুর এসে মুখে দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো আধ ঘন্টার মধ্যে আমি রিয়াকশান দিয়েছিলাম। একদম ঠিক, আধ ঘন্টার মধ্যে তুমি রিয়াকশন দিয়েছিলে। এবং তোমার বাড়ির কোনো লোককে আমরা টিভিতে কখনো দেখতে পাইনি যে গিয়ে আবার ব্যাংকে জমা করেছে টাকা। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর মাকে, তিনি গিয়েছিলেন নোটবন্দিতে টাকা জমা দিতে, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে বা মুখ্যমন্ত্রীকে কখনো দেখা যায়নি। একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাইছি মুখ্যমন্ত্রীকে, যে আপনার যে বই লিখে এত এত টাকা আসছিল, আপনার কাছে কি একটা 500 টাকার নোট ছিল না যেটা দিয়ে আপনি ব্যাংকে দাঁড়াতে?
তাহলে সাধারণ মানুষের সাথে তো আপনার ফারাক অনেক। দিদি, আপনি তো বলেন আপনি নাকি সাধারণ নারী, মা মাটি মানুষের নেত্রী। মা দাঁড়িয়েছিল নোটবন্দির লাইনে, মাটি ফাটছিল গরমে, এবং মানুষ মরছিল নোটবন্দির লাইনে দাঁড়িয়ে, যেমন করে এসআইআরে মরছে। মুখ্যমন্ত্রী কিন্তু মরেননি, তিনি কিন্তু বেঁচে আছেন, তার স্মৃতিশক্তি খুব ভালো আছে। আমরা বুঝেছিলাম তখন যে দিদি শুধু দিদি নয়, দিদি মানবী নয়, দিদি মহামানবী, দিদি ভগবান নয়, দিদি আল্লাহ। দিদির পাল্লা অনেক ভারী। কেন জানেন? আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি হবে। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500টা টাকা দেবে। আমি বললাম কেন? মানে পশ্চিমবঙ্গের মানুষ এখনও চোকাবোদা আছে, যাদেরকে বোঝাতে হচ্ছে যে অভিষেকের মা ছুটে এলো 500 টাকা নিয়ে, যে মুখ্যমন্ত্রীকে বললো আমাকে 500 টাকা দেবে, সব টাকা তো জমা করে দিয়েছি। মুখ্যমন্ত্রী তাহলে কি আগে থেকে জানতেন নোটবন্দি হবে? তিনি হয়তো টাকা রেখেছিলেন, তাই তাকে চাইতে এসেছিল। আর অভিষেকের মা সে এলো 500 টাকা চাইতে মুখ্যমন্ত্রীর কাছে, যেই মুখ্যমন্ত্রী একটা টাকাও কাছে রাখেন না। মানতে হবে এটা পশ্চিমবঙ্গের মানুষকে। মানে ভোট এলেই যত পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যত গোলবাজি মনে পড়ে যায়। নোটবন্দি হয়ে এত বছর হয়ে গেল, এতগুলো ইলেকশন চলে গেল, কিন্তু কখনো এই কথাগুলো কখনো মুখ্যমন্ত্রী সবার সামনে আনেননি। যখন যেটা ঢপ মারার কথা, তো যখন যেটা মনে পড়ে মুখ্যমন্ত্রী সেটাই একদম তার উপর দিয়ে ভালো করে মালিশ করে বার করে দেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সাধারণ কেউ নন, তিনি হচ্ছেন তার পরিবারের একমাত্র মসিহা, যার উপরে ভর করে আজ কালীঘাটে কোটি কোটি টাকার সম্পত্তি সবাই দখল করে বসে আছে। এই এক আলাদা জগৎ। কালীঘাট শুধু কালীঘাট নয়, কালীঘাট হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের চিতার ঘাট। আমাকে 500টা টাকা দেবে। আমি বললাম কেন? বল সব টাকা তো জমা করে দিতে হবে, এই টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করব কি করে? ও মা গো, টুরুলাভ! মুখ্যমন্ত্রী বোধহয় জানেন না বা শোনেননি যে পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষে নোটবন্দির জন্য একটা সময় বেঁধে দিয়েছিল, এবং প্রত্যেক দোকানদার মোটামুটি বাজার হাটে গেলে 500 টাকা 1000 টাকা নিত। মুখ্যমন্ত্রী হয়তো জানেন না, বা তাদের কাছে আগে থেকে 2000 টাকার নোট পৌঁছে গেছিলো, হতেও পারে। কারণ মুখ্যমন্ত্রী তো সাধারণ কেউ নন, তার তো সব কিছু নিয়ে জ্ঞান আছে, আর কোনটা কী হবে তিনি আগে থেকেই বলে দিতে পারেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছেন। মানুষ কি জানে না যে নোটবন্দির সময়ে কতটা পরিমাণ সময় দেওয়া হয়েছিল, এবং সময় শেষ হবার পরেও কিছুটা সময় দেওয়া হয়েছিল টাকাগুলোকে আবার যদি কেউ রেখে থাকে তারা যেন ব্যাংকে গিয়ে জমা করে দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী আর মানুষকে কত ভুল বোঝাবেন? আপনি আর মুখ্যমন্ত্রী থাকার যোগ্য থাকলেন না। যত চিটিংবাজি চুরি ঢাকা দেওয়ার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী আর কত কত দিতে পারবেন? মানুষও কিন্তু খেতে খেতে অনেকটাই তাদের জিভ মোটা হয়েছে, আরও খাই করছে, আরও দিন। একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বললো দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম কি করবে? বললো हमारा पास तो 1 पैसा भी नहीं है। ব্যাঙ্গালোরের মেয়ে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকে, সে আবার 200 টাকা চাইছে। কলকাতার মার্কেটে 200 টাকা নিয়ে সে কমাস চালাতো দিদি? এই ঢপবাজি চিটিংবাজি তোমার দলের নেতাগুলোকে ভালোই ট্রেনিং দিয়েছো। আসলে দিদি যে কথাগুলো বলছে না, সেগুলো কিন্তু দিদির নিজের কথা নয়, এগুলো হচ্ছে আইপ্যাকের অফিসে গিয়ে সবাই রিহার্সাল করে মোটামুটি মঞ্চে আসেন, এবং দিদি একটুখানি বেশি প্রচার করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডারটাকে, ভাতাশ্রী তো তিনি, তাই ভাতা প্রচারের লক্ষ্যে তারা সবসময় অগ্রাধিকার পান। পশ্চিমবঙ্গে আর কেউ ভালো চায় না, মা বোনেদেরকে কেউ বেরোতে মানা করেনি, মুখ্যমন্ত্রী একমাত্র, তার আমলেই সবাই সুখী, আর কেউ সুখী নেই, এতদিন কেউ সুখী ছিল না। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে ও দুঃসময়ে কাজে লাগবে বলে সব নিয়ে নিয়েছিল। মানে এর সাথে ওর কিসের সম্পর্ক, এটাই তো আমি বুঝতে পারলাম না। নোটবন্দির সময় মানুষ ক্যাশ নিয়ে ঘুরছিল, মুখ্যমন্ত্রী কি ক্যাশ দিচ্ছিলেন মানুষকে? মানে মা বোনেদেরকে কি ক্যাশ দিয়ে তিনি পাঠাচ্ছিলেন? আমি বুঝতে পারছি না যে এইটার সাথে ওটার কিসের সম্পর্ক। মা বোনেদের কাছে সেদিনও যেরকম টাকা থাকতো, তাহলে আজও নিশ্চয়ই থাকতো যদি লক্ষ্মীর ভাণ্ডার না দিত। তো এখানটায় লক্ষ্মীর ভাণ্ডারের সাথে এটার কী সম্পর্ক ভাই? যত সব আবল তাবল আল বাল বকেই চলেছে, মানে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিলই নেই। এগুলো চ্যাংনামো ছ্যাবলামো না মুখ্যমন্ত্রীর পাগলামি? কি বলবে তোমরা? মানে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে নোটবন্দির কী সম্পর্ক? তিনি কী করে ভাবলেন মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেবেন? আরে মোদী সরকার যখন নোটবন্দি করে তখন তো সবাই ব্যাংকে গিয়েই জমা দিয়েছিল টাকা। আপনি আর কোথায় দিচ্ছিলেন টাকা? ঘরে এসে দিয়ে গেছিলেন? ঢপ দেবেন না দিদি, মানুষজন আর ভোট দেবে না, তাহলে আপনি কাঁদতে থাকবেন। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের উপহার। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার যদি না হতো তাহলে তো অভয়ার মতো কেস হতো না। লক্ষ্মীর ভাণ্ডার যদি না হতো তো তৃণমূলের ওই যে মনোজের কেসটা হয়েছিল না, মনে আছে তো? ওই রকম কেস কখনো হতো না। আর তৃণমূলের নেতারা যখন যেটা চুরি চিটিংবাজি নিজেরা অনৈতিক কাজকর্ম করবে, সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ফট করে বলে দেন ও আমাদের দলের লোক ছিল না, ও বহুদিন আগে ওকে বার করে দেওয়া হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর পুরো নীতির মধ্যেই পড়ে। এরকম অনুব্রত মণ্ডল নিয়ে 2-3 দিন কথা বলেছিলেন, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী চুপ হয়ে গেছিলেন। কারণ কি জানো? অনুব্রত মণ্ডল হচ্ছে দাগি আসামি। পার্থ চ্যাটার্জিকে এখনও তারা নেন না, এখনও দলে নেন না। বলি পার্থ চ্যাটার্জিকে যদি ফাঁসানোই হয়ে থাকে, তাহলে তৃণমূলের নেতারা কেন পার্থ চ্যাটার্জির সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখছে না? এর মানে কি পার্থ চ্যাটার্জি দোষী? মুখ্যমন্ত্রী মমতা সেটা বলতে ভয় পাচ্ছেন?
যদি তোমার 2093 সালের কথা মনে পড়ে, আমারও কিন্তু 1947 সালের কথা মনে পড়ে, যখন তুমি গেছিলে সেলুলার জেলে দেখা করতে কয়েদিদের সাথে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সাথে। সেইগুলো কিন্তু খুব মনে পড়ছে। সত্যি আমি তোমায় ভোট না দিয়ে থাকতে পারবো না। তোমায় ভোট দিলেই না আমরা শিখতে পারবো, তোমায় ভোট দিলেই না আমরা বাঁচবো। কারণ পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ থাকবে না বিজেপিকে ভোট দিলে। কে দেবে বিজেপিকে ভোট? তুমিই আমাদের সর্বঘাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। তুমিই আমাদের দিদি, তুমিই আমাদের মোদি, সবাই তুমি। ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ হলো। তো তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও গো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, হাসতেও ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।